সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ আছি চাঁদপুর জেলায়। আমরা শুনবো এক বোনের জীবনের গল্প, যিনি দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেও সুখী হতে পারলো না। শুনবো সেই কথাগুলো। আপু, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? মোটামুটি আছেন। আপনার হাসিটা তো খুব চমৎকার। হ্যাঁ, খুব চমৎকার হাসি। আচ্ছা, তো আপু আপনার নাম কি? আমার নাম জেসমিন। জেসমিন আপু, লেখাপড়া করতে পেরেছেন? ক্লাস 10। আচ্ছা, ক্লাস 10 পর্যন্ত পড়েছেন। তো যখন আপনি স্কুলে লেখাপড়া করতেন তখন কি প্রেমের অফার পেয়েছেন? কোনো ছেলের সাথে কি প্রেম ভালোবাসা করেছেন? হাজবেন্ডের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং একটা ঘটনা। তো বলুন, আপনার হাজবেন্ডের সাথে কিভাবে সম্পর্ক হলো? ওর সাথে আমার সম্পর্ক ছিল প্রায় এক মাস। প্রেমের শুরুটা আমরা জানতে চাইবো। প্রথমে কিভাবে প্রেমের শুরুটা কিভাবে? প্রেমের শুরুটা ও ঢাকা ছিল। ঢাকায় ছিল। হ্যাঁ। উনি কি যে ছেলেটার সাথে আপনার প্রেম হয়েছে, তো সেই ছেলেটা কি আপনার স্কুলে আপনার ক্লাসে পড়তো নাকি? না, ও ছোট বোন পড়াশোনা করতো। ওর ছোট বোন পড়াশোনা করতো। আচ্ছা, তো ওর সাথে আপনার পরিচয় কিভাবে? ওর সাথে পড়েছে ওর বোনের, মানে ঢাকা থাকতো। ঢাকা থেকে আসার পর যখনই আসতো ওর বোনের স্কুলে দিয়ে আসতো, প্রাইভেটে দিয়ে আসতো একসাথে। ওইখান থেকে আমাদের পরিচয় হয়েছে। মানে বোনকে ভাই স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে যেত, এই তো? সেখান থেকে আপনার সঙ্গে পরিচয়। আচ্ছা, তো আরেকটা বিষয় জানার ছিল, যেই মেয়েটিকে স্কুলে দিয়ে আসতো ভাই এবং নিয়ে যেত, ওই মেয়েটা কি আপনার বান্ধবী হতো? হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করতাম। একসাথে পড়াশোনা করতেন, আপনার বান্ধবী হইতো। আচ্ছা, তো সেখান থেকে আপনাদের এই মানে পরিচয়। হ্যাঁ, ওখান থেকে আমাদের পরিচয়। তো প্রথম প্রেমের অফারটা কে দিল? ওর সাথে আমার পরিচয় ছিল, ও তো আমার কখনো বলতে পারে নাই। তারপর আমার বাসা থেকে আমার যে সন্দেহ দেখা শুরু করলো, ওর সময় ও বললো যে ও আমার ভালোবাসে। তারপর আমি বলছি, আমার অনেকবার করছে ওর সাথে চলে গেছে, আমি যাই না। আমি বলছি আমার ফ্যামিলির কথা হবে, দিন আমি যাবো। ওর ফ্যামিলি আসছে আমার বাসায়, আসলে তারা কথা বলছে, তারপর তারা আমার বিয়ে। মানে আপনাদের যখন আপনাকে সে দেখলো, প্রেমের প্রস্তাব দিয়েছেন আপনাকে, হ্যাঁ। তখন আপনি কি বলেছেন? আমি প্রেম পছন্দ, তখন তো আমার পরীক্ষা ছিল, মডেল টেস্ট। তো ওইসবের মধ্যে আমি বেশি একটা দিই নাই। তারপর এক মাস তার সাথে আমার কথাবার্তা হয়েছিল। এক মাস কথাবার্তা বলার পরে চোখে চোখ রেখেছিলেন কখনো? হ্যাঁ, রাখছেন? আচ্ছা, একটু বলেন না সে ঘটনাগুলো, শুনি আমরা। তারপর ওর সাথে আমার পরীক্ষা দেওয়ার পর আমার বাবা আমার বিয়ে ঠিক করার চেষ্টা করলো অনেক জায়গাতে। সন্ধ্যা তখন ও মানে বিয়ে বলতেছে ওর সাথে। তো আমি বললাম যে আমি এভাবে যাবো না, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি যেভাবে আমি সেভাবে। তো ও আর ঠিক করলো, ওর ফ্যামিলি নিয়ে আসলো। তো ফ্যামিলি 2বার নিয়ে আসাতে 2বারই আমাদের বাড়ি থেকে বারণ করে দিচ্ছে। আচ্ছা, বারণ করছে তা আমি জানি না। আচ্ছা আচ্ছা। তারপরে লাস্টের বার যখন ওর সাথে আমার প্রেমটা মানে এক মাসের মধ্যে এতটা হয়ে গেছে। হ্যাঁ। তারপর আমার বাবা মা তখন আমার বিয়ে দিল ওর সাথে। মানে দেখতেছে ওর উৎপাত দেশে একটা বেড়ে গেছে, কোথাও সম্বন্ধ আসতে পারতেছে না। আমার বাবা মার সাথে আমার বিয়ে দিচ্ছে। তো ভাইয়া বিয়ের 1-1.5 মাস ভালোই চলাফেরা করছে ও। আচ্ছা, এখানে একটা কথা আছে। তো আপনার বাবা মা, আপনি প্রেম করেছেন, আপনি পারিবারিকভাবে আপনার বাবা মা ওই ছেলের সঙ্গে আপনার বিয়ে দেয়। তো এখানে যৌতুকের কোনো চাপ দেওয়া হয়েছে আপনাকে? কোনো যৌতুক নেওয়া হয়েছে? কত টাকা যৌতুক দেওয়া হয়েছে? এক ভরি স্বর্ণ আর 50,000 টাকা। স্বর্ণ তো আপনাকে দিয়েছে, স্বর্ণ তো ছেলেকে দেয়নি। বিয়ের 1 মাস পরেই ওগুলো বিক্রি করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তা বলুন সেই গল্পটা বলুন। তারপর ভাইয়া 1 মাস ভালোই চলছে। চলার পরে তাদের নাকি দেয় না, মানে ওই জন্য আমার বিয়ের স্বর্ণগর্ণ সব বিক্রি করে লাইছে। তারপর থেকে মনে করেন শারীরিক মানসিক টর্চার 1.5 মাস পরে থেকে শুরু হয়ে গেছে। 1.5 মাস পরে? 1.5 মাস পরে, বিয়ে 1.5 মাস পরে। তখন 3 মাসের সময় যখন আমি অন্তঃসত্ত্বা হয়েছি, তখন ভাবছি যে একটা বাচ্চার মুখ থেকে সব একাই ভালো হয়ে যায়, ও ভালো হয়ে যাবে। 2-3 মাস অনেক কষ্ট মেষ্টে যা গেল। তারপর 5 মাসে যখন পেটে ও কি করলো, কোনো কাজ করতে পারতো না, অটো চালাতো। তো লোকের অটো নিয়ে চালানো নাম দেয়, ওর অটো নিয়ে চুরি করে বেঁচে চালাইছে। আর নিয়মিত 80,000 টাকার মতো কিস্তি উঠাইছে। ওই টাকাটা মাইরে ও পালাই গেছে।
বাচ্চা 5 মিনিট ব্যাটারি। আচ্ছা, সে টাকা মাইরা সে পালিয়ে যে গেল, কেন গেল, মানে কি পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলুন। মানে আপনি তো তার সঙ্গে প্রেম করেই মূলত আপনার বিয়ে। কিন্তু ও আমার কাছে সবকিছু শেয়ার করে, ওর ব্যবসা, ওর কাজের ক্ষেত্রে, ওর টাকার ক্ষেত্রে কোনো কিছুতে আমার সাথে ও কোনোভাবে কোনো কিছু শেয়ার করতো না? কোনো রকম ভাবে আমার সাথে শেয়ার করতো না। আচ্ছা সংসারে পারিবারিক কোনো কথা আমার সাথে শেয়ার করতো না। আচ্ছা, তো সে যে পালিয়ে গেল কি কারণে, মানে তার কাঁধে যে ঋণগুলো ছিল সেই দায় এড়ানোর জন্য পালিয়ে গেল, না আপনাকে বিয়ের পরে, তো বিয়ের আগে আমরা জানি বিয়ের আগে যেই ধরনের মেয়ে দেখুক না কেন ভালো লাগে, বিয়ের পরে সেই ভালোটা আর থাকে না। তো বিয়ের পরে কি আপনাদের ভালো লাগা কি নষ্ট হয়ে গেল নাকি? সেটা তো সে জানে, সেটা তো আর আমি জানি না। কিন্তু ওর ঋণ ছিল অনেক, ওর ঋণে এত দায়বদ্ধ ছিল যার কোনো পালিয়ে দিতে পারত। আচ্ছা, পালিয়ে কোথায় গেল? আপনি কি পরবর্তীতে কোনো আমি খোঁজ খবর? কোনো খোঁজ খবর কিছুই নেই, ও নেই। আচ্ছা, আপনার বাবা মা তো পারিবারিকভাবে আপনাকে বিয়ে দিয়েছিল, তাই না? তো আপনি প্রেম করেছেন, বাবা মা বিয়ে দিয়েছে। তো বাবা মা আপনাকে পরবর্তীতে খোঁটা দেয়নি যে তুমিই তো পছন্দ করেছো, এখন তোমার কপালে দুর্ভোগ? তো সব বাবা মারই বলে, এটা তো আর না বলে। শুধু আমি যদি এক হইতাম তো আমার সাথে তো আরেকজন আছে, দুটো মানুষ আমরা, এটা তো সব বাবা মার। আসলে আমার বাবা অক্ষম, আমার কোনো একটা বড় ভাই নেই, আমার ছোট ভাই 10 বছরের। আচ্ছা, তো মাঝখানে আমরা একটু জানতে চাইবো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, 2 বোন আর এক ভাই। আচ্ছা আচ্ছা, আপনার বোনেরা কি করে? আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর ছোট বোনে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, আর পড়াশোনা টাকার কারণে করতে পারে না। বাবা অসুস্থ, কাজ করতে হয় না। এক বোন ঘরে বসে টেলারিং কাজ করে। আর আমি তো বললাম আমার কথা, আমি তো আর পড়াশোনা করি না, তাই এখন তো কিছুই করতে হয় না। এখন এই সামান্য মেল বিক্রিতে একটু কাজকর্ম করে নিজের মধ্যে যখন চালাই নিজের সন্তানের। এখন আপনি কি করছেন? এখন আমি একটু একটা সুতার ঘরে কাজ করতেছি। সুতার ফ্যাক্টরিতে কাজ করতেছেন। আপনার স্যালারি কত টাকা? এই তো ভাই 3000 টাকা। 3000 টাকা স্যালারি। সেই টাকাগুলো আপনি কি করেন? 3000 টাকা স্যালারি ভাই, বাচ্চার তো দুধের পট খাওয়াতে হয়, ওর ধরেন মাসে 2000 ওইখানে যায়, আর 1000 টাকাই নিজে কোনো রকম ভাবে হাত খরচ করি। বাচ্চাকে মানে আপনার সংসারী খরচ হয় টাকাটা? আপনি যেই টাকা বেতন পান ওই টাকাটা কি আপনার সংসারী খরচ হয়? হ্যাঁ। আচ্ছা আমার জানতে হবে। আচ্ছা বোন, আপনার তো স্বামী পালিয়ে যাওয়ার পরে আপনার স্বামীর সঙ্গে যোগাযোগ হলো না, তার মানে আপনাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, কিভাবে ডিভোর্স হলো? ডিভোর্স ওর এক বোনের মাধ্যমে, মানে যে ও বলছে যে আমার আর রাখবো না, একটু জোরে বলুন। ও বলছে আমার আর রাখবো না, তারপরে এর মধ্যে তার বোনের মাধ্যমে আমাদের ডিভোর্স হয়েছে। মানে সে কিভাবে বললো আপনাকে সে রাখবে না? মানে তার ফ্যামিলি, আমাদেরও তো ফ্যামিলিগতভাবে দেখে বিয়েটা হয়েছে, তো ফ্যামিলিতে আমরা চাপ দেওয়াতে যখন জানতে পারলাম সে কোথায় নারায়ণগঞ্জ না কোন জায়গায় ছিল, তখন তারা বললো যে তুই তো সন্তান আছে, বলছে তুই কি করবি, ও বলছে যে রাখবো, তাই ওর ডিভোর্স। তাই ডিভোর্সটা ওই দিয়েছেন, আপনি দিয়েছেন? রীতিমতো আমি তো অনেক চেষ্টা করছি, খারাপ আমার অনেক করছে, তারপর যখন নিজে আগে তখন তো আমি দিয়েছি। আপনি দিয়েছেন? আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। আপনার ফ্যামিলি থেকেই দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা গল্প বেশি বড় করব না। তো আজকে আপনি এই প্রতিবেদনের সামনে কেন আসছেন, তার মূলত কারণটা কি? তার মূলত কারণ ভাই, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার একটা বড় ভাই নেই, আমার সামনে আমার যেহেতু কপাল খারাপ, আমি চাই, আমি শুনেছি যে এই প্রতিবেদন অনেক ভাইরা গরিব লোকেদের সাহায্য করে, তাদের দিকে তারা গরিবের দিকে তাকাবে, আমি ওই আচ্ছা কারণে এখানে আছি। আপু, আপনি নিজেকে নিজে গরিব বলতেছেন, আপনি জানেন গরিব কাকে বলে? তা জানি, গরিব কাকে বলে তা তো আমি জানি, আমি তো না জানি, কিন্তু ভাইয়া এখানে দুনিয়াতে চলতে হলে সমস্ত অঙ্গ ঠিক থাকলো না, এখানে আর্থিক সমস্যা হয়, মানে ওরকম ভাবে আমি অসহায়, মানে আপনি একটু আর্থিক সংকটে আছেন? আমি অসহায়, আমি আর্থিক সংকটে আছি। আচ্ছা আচ্ছা, তো আর্থিক সংকটে আছেন আপু, এখানে আসলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষরা সাহায্য সহযোগিতা করে, এই কথাটুকু আপনাকে কে বলেছে? কেউ বলেছেন? আপনি প্রতিবেদন দেখেছেন ইউটিউবে? আমি প্রতিবেদন ইউটিউবে দেখেছি। ইউটিউবে প্রতিবেদন দেখেছেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা কোনো দর্শক সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব? আমার ফোনে নাম্বার আছে, নাম্বার দিয়ে দিবো। আপনার মোবাইল নাম্বার আছে? তো সেই নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন ভিডিওতে? হ্যাঁ। হাজারো ফোন আসবে, হাজারো মানুষ আপনাকে কল দিবে।
দিতে চাচ্ছেন? হ্যাঁ দিতে দেখি। আচ্ছা, তাহলে নাম্বারটি কি মুখস্থ আছে আপনার? না ভাইয়া নতুন ছিল তো মুখস্থ। আচ্ছা, নাম্বারটি বলুন তাহলে, দেখে দেখে বলতে পারবেন তো নাকি? হ্যাঁ এটা পারবো। আচ্ছা, তাহলে নাম্বারটি দেখে দেখে বলুন, আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি, তো বলুন নাম্বারটি বলুন। 01 01 91 91 28 28 96 96 3 3 85 85। আপনার নাম? জেসমিন। জেসমিন। তো আপু, আরেকটি বিষয় জানতে চাইবো, আপনার এখন বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি সেকেন্ড টাইম কোনো বিয়ে শাদী করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ আমার পাশে দাঁড়াবে, আমি অসময় যে আমার পাশে দাঁড়ানোর সময় আমি ভালো সিল করে অবশ্যই নেব। মানে যে আপনার পাশে দাঁড়াবে, ভালো ছেলে হলে আপনি আবার বিয়ে শাদী বসতে চান। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনার প্রতিবেদনটা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবে। সর্বশেষ ছোট করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ভাইয়া আমার উদ্দেশ্য না কোনো কিছুই নাই। কিছুই না, কিছু যে কি যেন একটা বলতে চেয়েও আপনি আবার পিছিয়ে গেলেন, কারণটা কি? আমার কিছু নাই উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্য নাই। আমি শুধু এটাই চাই যে আমি অসহায় মানুষ মাঝে সাহায্য করব, যে আমার পাশে দাঁড়াবে, আমি ওরকম একটা ছেলে চাই। আচ্ছা। একটা লোক চাই যে আমার পাশে দাঁড়াবে, আমার অসহায় করবো, আমার বাচ্চাকে আমি ওরকম একটা লোক চাই। কারণ আমি প্রথমে আমি ইয়া করছি, নিজে প্রেম করে বিয়ে করিনি, এবার তো বুঝতে পারতেছি না পরেরটা। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।